Hello everyone. বন্ধুরা সবাইকে স্বাগতম। আমি হচ্ছে রাফিউল ইসলাম। আমি আজকে যে বিষয়টি তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়। এটা আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র, নাগরিকতা এবং আইন সম্পর্কে। তোমরা যারা ক্লাস 9-এ পড়ো তাদের হয়তো এই বিষয়টি মিড টার্মে আছে বা সামনে কোনো পরীক্ষা আছে, আর যারা ক্লাস 10-এ পড়ো তাদের হয়তো চলে গিয়েছে কিংবা সামনে এসএসসি পরীক্ষা আছে। তোমাদের দুটি ক্লাসের জন্যই আজকে যে চ্যাপ্টারটি আমরা পড়াবো সেটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো বন্ধুরা যে যেখান থেকে আছো কমেন্ট করে একটু জানিয়ে দাও কে কোনখান থেকে আছো। আরো মানুষ যুক্ত হচ্ছে আমাদের সাথে। আমরা করোনা ভাইরাসের এই সময়টাতে সবাই যেটা করার চেষ্টা করব, সবাই নিজের বাসায় থাকার চেষ্টা করব এবং সবাই একটু পরপর যদি আমাদের কাছে মনে হয় আমাদের হাত ময়লা হয়ে গেছে কিংবা শরীরের অন্য কোনো অংশ কোনো অপরিষ্কার জায়গায় গিয়েছে, অবশ্যই এবং অবশ্যই আমরা সবার প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে সেই জিনিসটি পরিষ্কার করার। এবং বন্ধুরা আমরা সবসময় নিজের বাসার ভিতরে সেফ থাকার চেষ্টা করব আপাতত করোনা ভাইরাস সংক্রমণের এই সময়টিতে। বন্ধুরা যারা যারা যে যেখান থেকে আছো সে জানিয়ে দাও কে কোনখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো। আমাদের সাথে অনেক বন্ধু যুক্ত হয়েছে ইতিমধ্যে। আমাদের সাথে যশোর থেকে আছে, মিরপুর থেকে আছে বন্ধু, ঢাকা থেকে যুক্ত হয়েছে। আচ্ছা বন্ধুরা আমরা অনেকজন হয়েছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। আমরা যেটি পড়বো সেটি হচ্ছে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়। যারা নতুন এসেছো এখন জয়েন করেছো আমাদের সাথে এইমাত্র, আমরা যে বিষয়টি আজকে পড়বো সেটা হচ্ছে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়, এবং যে অধ্যায়টি আমরা পড়বো সেটি হচ্ছে ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র, নাগরিকতা এবং আইন। তো বন্ধুরা আমি বোর্ডে একটি শব্দ লিখেছি, শব্দটি হচ্ছে রাষ্ট্র। আমরা সবাই কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করি। তো আমরা যে রাষ্ট্রে বসবাস করি সেটা হচ্ছে বাংলাদেশ। আর আমরা জানি পৃথিবীতে আরো অনেকগুলো রাষ্ট্র রয়েছে, আমরা অনেকগুলো রাষ্ট্রের নাম নিজেরাই জানি। যেমন আমরা হয়তো বলতে পারবো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তার পাশে রয়েছে পাকিস্তান কিংবা চীন। এরকম পৃথিবীতে অনেক অনেক রাষ্ট্র রয়েছে। তাহলে বন্ধুরা কখনো কি তোমাদের মনে প্রশ্ন এসেছে যে এই রাষ্ট্রগুলো আসলো কিভাবে বা রাষ্ট্রের উদ্ভব হলো কিভাবে, বা অ্যাকচুয়ালি যদি আমরা এক এলাকার মানুষ একসাথে সংঘবদ্ধ হয়ে বলি যে আমরা একটা রাষ্ট্র, তাহলে কি সেটা রাষ্ট্র হয়ে যাবে? তো বন্ধুরা রাষ্ট্র হতে হলে অ্যাকচুয়ালি যদি আমি বলে দিই যে আমি একটা আজকে থেকে একটা রাষ্ট্র, তাহলে আমি রাষ্ট্র হয়ে যাব না। রাষ্ট্র হতে গেলে কিছু নির্দিষ্ট উপাদান প্রয়োজন। সেই নির্দিষ্ট উপাদানগুলো আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, কিন্তু বোর্ডে হয়তো বোঝা যাচ্ছে না, আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি। প্রথমত বন্ধুরা রাষ্ট্র হতে গেলে প্রথম যে উপাদানটি লাগে সেটা হচ্ছে জনগণ, অর্থাৎ মানুষ। এবং এই জনগণ কিভাবে সংঘবদ্ধ হবে? এই জনগণ রাজনৈতিকভাবে সংঘবদ্ধ হবে। কিভাবে, কিরকম রাজনৈতিকভাবে সংঘবদ্ধ জনগণ বন্ধুরা? আমরা যেরকম বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাঙালিরা রাজনৈতিকভাবে সংঘবদ্ধ হয়ে আমাদের স্বাধীনতা আদায় করে নিয়েছিলাম এবং ঘোষণা করেছিলাম আমাদের বাংলাদেশ একটি রাষ্ট্র। সেইভাবে বন্ধুরা আমরা তখন তৎকালীন আমাদের 7 কোটি মানুষ, যেটা বর্তমানে 17 কোটির মতো, এত মানুষ আমরা একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়েছি। কিভাবে সংঘবদ্ধ হয়েছে বন্ধুরা? রাজনৈতিকভাবে সংঘবদ্ধ। এবং এই সংঘবদ্ধ হওয়ার কারণে আমরা বলতে পারছি আমরা সবাই একই রাষ্ট্রের নাগরিক। আমি এই জায়গার মধ্যে একটি ভূখণ্ডের মধ্যে আমরা যারা আছি আমরা সবাই একটা বিষয়ে একমত হয়েছি যে আমরা সবাই এক নামে পরিচিত হতে চাই, একটি রাষ্ট্রের নামে পরিচিত হতে চাই, একটি রাজনৈতিক পতাকার ভেতরে আসতে চাই। সেটা হচ্ছে বন্ধুরা বাংলাদেশ। সুতরাং রাষ্ট্র হতে হলে প্রথমে যে উপাদানটি লাগবে সেটা হচ্ছে সংঘবদ্ধ জনগণ। যারা কিভাবে সংঘবদ্ধ বন্ধুরা? রাজনৈতিকভাবে। এখন বন্ধুরা প্রশ্ন আসতে পারে তাহলে ঠিক কতজন জনগণ হলে রাজনৈতিকভাবে সংঘবদ্ধ হওয়া যাবে, বা ঠিক কতজন হলে আমি বলতে পারবো সেটা একটি রাষ্ট্র? এটা কি কোনো গদবাঁধা নিয়ম রয়েছে কিনা? না বন্ধুরা, এটার কোনো গদবাঁধা নিয়ম নেই। পৃথিবীর কোনো কোনো রাষ্ট্রের খুবই কম জনসংখ্যা, কোনো রাষ্ট্রের বন্ধুরা হয়তো কয়েক লাখ জনসংখ্যা, আবার কোনো রাষ্ট্রের বন্ধুরা হয়তো 200-300 কোটি জনসংখ্যা, যেমন রয়েছে বন্ধুরা চীন, ভারত। আমাদের সাথে ইতিমধ্যে সাইফুল ইসলাম শিপু চিটাং থেকে যুক্ত হয়েছে গোপালগঞ্জ থেকে, যশোর থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে বন্ধুরা। তো বন্ধুরা প্রথমে যে কাজটা করব, এই ক্লাসটা তোমরা শেয়ার করে দিই সবাই, যাতে আমাদের অন্য বন্ধুরা এই ক্লাসটা দেখতে পারে। এবং আজকে যে ক্লাসটা আমরা যেহেতু সবাই বাসায় বসে আছি, একটু তো কিছু পড়া দরকার, সামনে পরীক্ষা চলে আসছে,
বাসায় যেহেতু বসে আছি, আমাদের বন্ধুদেরকে আমরা মেনশন দিব কমেন্টে, এবং যেটা করার চেষ্টা করবো, এই পোস্টটা শেয়ার করার চেষ্টা করবো যাতে তারাও একটু দেখার সুযোগ পায়। তাহলে সবাই কাজটা করে ফেলি। আমাদের সাথে ঝিনাইদহ থেকে একটি বন্ধু যুক্ত হয়েছে। তারপর বন্ধুরা আমরা বলেছিলাম রাষ্ট্রের প্রথম যে উপাদানটি দরকার সেটা হচ্ছে জনগণ। এরপর বন্ধুরা এই জনগণ আসলে থাকবে কোথায়, এই জনগণের তারা একত্র হয়ে করবেটা কি, মানে তাদের থাকার জন্য বা তাদের একটি নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান প্রয়োজন। সেটা হচ্ছে বন্ধুরা তাদের একটি ভূখণ্ড প্রয়োজন। অর্থাৎ কোন রাষ্ট্র হতে হলে জনগণের সাথে সাথেই একটা যে বিষয়টি দরকার সেটি হচ্ছে একটি নির্দিষ্ট ভূখণ্ড, যেটা আমি আমার বাংলাদেশের মানচিত্র আঁকার চেষ্টা করেছি বন্ধুরা, যেটা বাংলাদেশের মানচিত্র হয়নি, কিন্তু এরকম পৃথিবীর প্রত্যেকটি দেশের একটি নির্দিষ্ট চিহ্নিত ভূখণ্ড রয়েছে, যে ভূখণ্ডের মধ্যে জনগণরা বলেছে আমরা সবাই এক এবং আমরা রাজনৈতিকভাবে সংঘবদ্ধ, যে কারণে বন্ধুরা তারা রাষ্ট্র হিসেবে চিহ্নিত হতে পেরেছে। সুতরাং বন্ধুরা যখন কোনো একটি এলাকার বা কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডের ভেতরের জনগণ, অর্থাৎ তার ভিতরে যে মানুষরা রয়েছে সেই নির্দিষ্ট মানুষরা একত্রে সংঘবদ্ধ হয়ে রাজনৈতিকভাবে সংঘবদ্ধ হয়, তখনই কেবলমাত্র সম্ভব বন্ধুরা একটি রাষ্ট্র গঠন করা। এখন বন্ধুরা যেটা ইতিহাসে আমরা দেখেছি, অনেক সময় দেখেছি বন্ধুরা, আমি একটি রাষ্ট্রের ভেতর না থেকেও সেই রাষ্ট্রের ভেতর না থেকেও সেই ভূখণ্ডের মধ্যে না থেকেও আমি সেটিকে একটি রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছি, আমার রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছি। এরকম হলে কিন্তু বন্ধুরা রাষ্ট্রর ধারণাটা একটু প্রবলেমেটিক হয়ে যায়। তখন যেটা হচ্ছে বন্ধুরা, আমি যেই ভূখণ্ডের ভেতরে অবস্থান করছি, আমি যেই ভূখণ্ডে রয়েছি সেই ভূখণ্ডের জনগণরা যদি একত্র হয় এবং সংঘবদ্ধ, রাজনৈতিকভাবে সংঘবদ্ধ হয়, তবেই কেবলমাত্র তারা একটি রাষ্ট্র হিসেবে চিহ্নিত হতে পারে। আমি এখান থেকে বসে আমেরিকাকে আমার ভূখণ্ড হিসেবে ঘোষণা দিয়ে আমরা বাঙালিরা বলতে পারবো না যে আমেরিকা বাংলাদেশের অংশ বা আমেরিকা একটা আমাদের ভূখণ্ড। সুতরাং বন্ধুরা আমার ভূখণ্ড চিহ্নিত করতে হবে আমার আমার জনগণ দ্বারাই। সুতরাং রাষ্ট্রের দ্বিতীয় যে উপাদানটি, সেই উপাদানটি হচ্ছে ভূখণ্ড। আমাদের সাথে অনেক বন্ধু যুক্ত হয়েছে ইতিমধ্যেই। বন্ধুরা যে কাজটা করব, এই ভিডিওটা এখনই শেয়ার দিয়ে দিব, এবং বন্ধুরা যেটা করব, আমাদের বন্ধু যারা দেখতে পারবে, যারা দেখতে চায়, আমাদের অনেকে ছোট ভাই আছে, বন্ধু বান্ধব আছে, তাদেরকে শেয়ার করে এবং কমেন্টে মেনশন দিয়ে এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব, এবং চেষ্টা করব সবাই যাতে দেখি ভিডিওটা। যারা এসএসসি কোর্সটি করছো, যারা এসএসসি কোর্সটি করছো, যারা নবম দশম শ্রেণীতে পড়ছো, তাদের কোনো না কোনো সময় এই চ্যাপ্টারটি পড়াই লাগবে, এবং এই চ্যাপ্টারটি এসএসসির জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। এরপর বন্ধুরা যে তৃতীয় বিষয়টি আমাদের সবার প্রয়োজন বন্ধুরা, একটি রাষ্ট্রের জনগণ সংঘবদ্ধ হলো এবং সেই রাষ্ট্রে একটি ভূখণ্ড চিহ্নিত হলো, তারপর সেই রাষ্ট্রটি চলবে কিভাবে? সেই রাষ্ট্রটি চলবে বন্ধুরা একটি নির্দিষ্ট সরকারের মাধ্যমে। যেমন আমাদের জনগণদের একটি সরকার রয়েছে, আমাদের পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের গভর্নমেন্ট রয়েছে, যেই সরকার আমাদের দেশকে পরিচালনা করেন। সেরকম প্রত্যেকটি ভূখণ্ডের মানুষরা যখন একত্রে সংঘবদ্ধ হয়, পরবর্তীতে তাদের একটি সরকার গঠন করে তারা সকলে মিলে। গণতান্ত্রিক দেশগুলো সরকার ব্যবস্থা গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের ভোটের মাধ্যমে নির্ধারিত হয়। কিন্তু বন্ধুরা পৃথিবীতে আরো অনেক ধরনের সরকার পদ্ধতি রয়েছে, বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে সরকার পরিবর্তিত হয় এবং সরকার নির্ধারিত হয়। আমরা একটি গণতান্ত্রিক দেশ, আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা সকলে ভোট দিয়ে আমাদের সরকার নির্ধারণ করি। সুতরাং রাষ্ট্র পরিচালনার জন্য একটি বডি দরকার, বা রাষ্ট্র পরিচালনার জন্য কিছু মানুষ দরকার, আমরা এভাবে বলতে পারি। তাদেরকে চিহ্নিত করে গণতান্ত্রিক দেশে জনগণরাই, এবং অন্য দেশে বিভিন্ন রকম প্রক্রিয়া রয়েছে, তাদের মাধ্যমে কারা রাষ্ট্রের জনগণদের মধ্যে কারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো পরিচালনা করবে, রাষ্ট্রের কার্যাবলীগুলো সম্পাদন করবে, তারা হচ্ছে বন্ধুরা একটি রাষ্ট্রের সরকার। এবং এটি রাষ্ট্রের অপরিহার্য একটি অংশ, যে অংশটি না থাকলে একটি রাষ্ট্র গঠিত হতে পারবে না। সব শেষে বন্ধুরা এখানে একটি বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা। এই বাংলাদেশের পতাকাটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি বন্ধুরা? বাংলাদেশের মতো পৃথিবীর প্রত্যেকটি দেশের একটি পতাকা রয়েছে, তারা সেই পতাকাটা দিয়ে তাদের নিজেদের ভূখণ্ডের সার্বভৌমত্ব নিশ্চিত করে। তারা তাদের ভূখণ্ডে সেই পতাকাটি উড়িয়ে তাদের সার্বভৌমত্ব নিশ্চিত করে। যেমন আমাদের বাংলাদেশে আমরা দেখবো বন্ধুরা, আমরা হয়তো বর্ডারের পতাকা বিনিময়ের অনুষ্ঠানটি দেখেছি বন্ধুরা, আমরা অন্য দেশের কাছ থেকে নিজেদেরকে পৃথক করে নিই আমাদের পতাকার মাধ্যমে। এবং বন্ধুরা পতাকা থাকলেই সার্বভৌমত্ব হয় এমন না, সার্বভৌমত্ব বিষয়টি হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। অর্থাৎ এই ভূখণ্ডের মধ্যে আমার জনগণ এবং আমার সরকার সর্বময় ক্ষমতার অধিকারী বা সার্বভৌম। সার্বভৌমত্ব
তো হচ্ছে বন্ধুরা, সার্বভৌমত্ব আমাদের একজন বন্ধু বলছে যে করোনা ভাইরাস থেকে নিয়ে ভিডিও করলে ভালো হতো। অবশ্যই আমরা চেষ্টা করছি করোনা ভাইরাস নিয়ে একটি ভিডিও করার চেষ্টা করব, আমরা শীঘ্রই লাইভে আসবো। আমাদের প্রত্যেক ইনস্ট্রাক্টরদের কাছেই কিন্তু এরকম বোর্ড মার্কার চলে গিয়েছে। এই করোনা ভাইরাসের সময়টাতে আমরা 10 মিনিট স্কুল থেকে চেষ্টা করব প্রত্যেক ইনস্ট্রাক্টর নিজেদের, যেহেতু আমাদের শিক্ষার্থীদের যাতে পড়াশোনা ব্যাহত না হয়, তাদের শিক্ষার্থীদের পড়াশোনার যে বিষয়গুলো এখন স্কুল কলেজ থাকলে হতো, সেই স্কুল কলেজের বিষয়গুলো যাতে আমরা বাসায় বসে নিশ্চিত করতে পারি, এই বিষয়টি আমরা প্রত্যেক ইনস্ট্রাক্টররা 10 মিনিট স্কুলের পক্ষ থেকে নিশ্চয়তা করার চেষ্টা করব। এবং আমি অনেকেই দেখছি যে করোনা ভাইরাস নিয়ে কথা বলছেন যে করোনা ভাইরাস নিয়ে একটা ভিডিও করলে ভালো হতো। আমরা অবশ্যই করোনা ভাইরাস নিয়ে লাইভে আসবো এবং করোনা ভাইরাস নিয়ে কথা বলার চেষ্টা করব। এবং তার আগে বন্ধুরা আমি আরেকবার বলছি, যারা আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন, যে বন্ধুরা আমরা এই সময়টাতে কেউ বাসার বাইরে যতটুকু না পারলেই নয় বের হওয়ার চেষ্টা করব। এবং বন্ধুরা বাসার বাইরে না যাওয়ার চেষ্টা করবো এবং সব সময় নিজেদের হাত ধুয়ে নেব। যদি কোনো অপরিষ্কার জায়গায় লাগে বা শরীরের যে কোনো অংশ যদি কোনো অপরিষ্কার জায়গায় লাগে বা মনে হয় যে আমার অপরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে অবশ্যই ধুয়ে নেব এবং প্রত্যেকদিন ভালো করে গোসল করে নেব। যারা বন্ধুরা আমাদের সাথে এখন যুক্ত হলে, আমরা পড়ছি বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের 6ষ্ঠ অধ্যায় রাষ্ট্র, নাগরিকতা ও আইন। এবং বন্ধুরা আমরা রাষ্ট্র ধারণা নিয়ে আলোচনা করছিলাম। আমাকে একজন বলছে বড় করে লিখতে, হ্যাঁ আমি বড় করে লেখার চেষ্টা করছি। আচ্ছা বন্ধুরা, আমরা সার্বভৌমত্ব নিয়ে কথা বলছিলাম। আমরা বলছিলাম সার্বভৌমত্ব হচ্ছে একটা রাষ্ট্রের নাগরিকগণ বা সেই রাষ্ট্রের সরকার যখন তারা এটা বলতে পারে যে আমি এই ভূখণ্ডের মধ্যে সর্বময় ক্ষমতার অধিকারী, অর্থাৎ এই ভূখণ্ডের সব সিদ্ধান্ত বা এই ভূখণ্ডের মধ্যে এই ভূখণ্ডের মধ্যে বন্ধুরা, এই নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে বন্ধুরা যে জিনিসটা আমার বলার কথা ছিল সেটা বন্ধুরা, ভূখণ্ডের মধ্যে আকাশ সীমা, নৌ সীমা এবং বন্ধুরা যে ভূখণ্ডের কথা আমরা বলছি ভূসীমা, এই তিন জায়গাতে বন্ধুরা, আকাশে, সমুদ্রে বা নদীতে এবং বন্ধুরা ভূখণ্ডে, এই তিন জায়গাতেই বন্ধুরা আমাদের নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে। এই ভূখণ্ডের মধ্যে আমি সর্বময় ক্ষমতার অধিকারী। আমার আকাশ দিয়ে অন্য কোনো দেশের প্লেন আমার অনুমতি ছাড়া চলাচল করতে পারবে না। আমার সমুদ্র সীমা দিয়ে আমার অনুমতি ছাড়া অন্য কোনো দেশের কোনো নৌযান চলাচল করতে পারবে না। এবং আমার অনুমতি ছাড়া আমার ভূখণ্ডে অন্য কোনো দেশের কোনো মানুষ আসতে পারবে না। এই যে সর্বময় ক্ষমতার অধিকারিতা বন্ধুরা, এবং আমার ভূখণ্ডে যে কোনো সিদ্ধান্ত, আমার যে কোনো কূটনৈতিক, আমি এই ভূখণ্ডের অংশ হিসেবে অন্য কোনো দেশের সাথে যে কোনো ধরনের কূটনৈতিক সিদ্ধান্ত বা কূটনৈতিক আলোচনা করতে পারবো। যখন আমি এই কথাগুলো বলতে পারবো, তখন বন্ধুরা আমি বলতে পারবো সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব রয়েছে। এবং বন্ধুরা সার্বভৌমত্ব একটি রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। যে উপাদানটি না থাকলে রাষ্ট্র গঠিত হবে না। কেন বন্ধুরা? কারণ একটা ভূখণ্ডের জনগণ একত্রিত হয়ে বলতেই পারে যে আমরা একটি রাষ্ট্র, আমরা আজকে থেকে একটি রাষ্ট্র গঠন করলাম এবং বন্ধুরা আমাদের একটি সরকার রয়েছে। কিন্তু সমস্যা যেটা হবে বন্ধুরা, তারা সেই ভূখণ্ডের মধ্যে সর্বমেয় ক্ষমতার অধিকারী হতে পারবে না। কেন হতে পারবে না? কারণ বন্ধুরা সর্বমেয় ক্ষমতার অধিকারী হতে হলে, আমি যেটি একটু আগে বললাম যে আমার অন্য দেশের সাথে বা অন্য এরকম ভূখণ্ড যারা নিজেদেরকে সর্বমেয় ক্ষমতার অধিকারী বলে দাবি করছে, তাদের সাথে কূটনৈতিক বিভিন্ন ধরনের সম্পর্ক স্থাপন করতে হবে। যখন বন্ধুরা তারা আমাকে এইটি হিসেবে সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে চিহ্নিত করবে না, তখন বন্ধুরা আমি এই কাজগুলো করতে পারবো না। এবং বন্ধুরা যদি এই ভূখণ্ডের উপর অন্য কারো সার্বভৌমত্বের অধিকার থাকে, তাহলে তখন বন্ধুরা সে তার সার্বভৌমত্বের প্রয়োগ করে এই ভূখণ্ডটি সেই জনগণের কাছ থেকে নিয়ে নেবে, যে কারণে সেই রাষ্ট্রের কোনো অস্তিত্বই থাকবে না। সুতরাং একটি রাষ্ট্র হতে হলে অবশ্যই এবং অবশ্যই সার্বভৌমত্ব থাকতে হবে। আমাকে একজন বন্ধু বলছে লেখা বড় করতে বোঝা যাচ্ছে না, আমি লেখা আবার মুছে আবার লিখে দিচ্ছি। এখানে বন্ধুরা লেখা হচ্ছিল সার্বভৌমত্ব। এখন বন্ধুরা আমরা যে কাজটা করব, আমাদের যে বইটি রয়েছে টেক্সট বইটা নিয়ে পৃষ্ঠা নাম্বার 87-তে আসলে বন্ধুরা আমরা দেখতে পাবো যে পৃষ্ঠা নাম্বার 87-তে রাষ্ট্রের 3টা ধারণা রয়েছে। 3জন প্রখ্যাত সমাজবিজ্ঞানী রাষ্ট্রের 3টা ধারণা দিয়েছেন। প্রথম ধারণাটি দিয়েছে বন্ধুরা অ্যারিস্টটল। তিনি কি বলেছেন? তিনি বলেছেন স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনী রাষ্ট্র। অর্থাৎ অ্যারিস্টটল মনে করছিল তারা একটি নিজেদের স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ নিজেদের উপরে নির্ভর করে জীবনযাপন করছেন, এরকম একটি জীবনের জন্য কতিপয় পরিবার, কতগুলো পরিবার এবং গ্রাম মিলে যদি একটা সংগঠন গঠন করে, তাহলেই সেটা রাষ্ট্র। তখন বন্ধুরা আমাদের সাথে পরে মনে হয় কিছু বন্ধু যুক্ত হয়েছে, তারা বলছেন যে ভূখণ্ড কি এবং নাগরিক কাকে বলে। বন্ধুরা নাগরিক কাকে বলে এটি আমাদের রাষ্ট্র জানার পরেই আমরা জানবো নাগরিক কাকে বলে। আমি ইতিমধ্যে এখানে জনগণের
ধারণাটি নিয়ে আলোচনা করেছি। জনগণ হচ্ছে একটি রাজনৈতিকভাবে একটি ভূখণ্ডের সংঘবদ্ধ জনগণ। এবং আরেকজন বন্ধু প্রশ্ন করেছে ভূখণ্ড কি। ভূখণ্ড হচ্ছে, যদি সহজভাবে আমি বলি, ভূখণ্ড হচ্ছে একটা নির্দিষ্ট জমি, যেটা হচ্ছে যেটার ভূসীমা নির্ধারণ করে একটি জনগণ বলতে পারে যে এই ভূখণ্ডর এর ভিতরে আমার সার্বভৌমত্ব বা আমার সর্বমেয় ক্ষমতার অধিকার রয়েছে, অর্থাৎ এর মধ্যে আমাদের সিদ্ধান্তই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা আমাদের সিদ্ধান্তই সব। তাহলেই হচ্ছে বন্ধুরা এই যে ভূখণ্ডটি রয়েছে বা একটি যে সীমা রয়েছে, জমির সীমা, সেই সীমাটাকে আমরা বলবো ভূসীমা। সেরকম বন্ধুরা যদি সেই জমির পাশে সমুদ্র থাকে, একটি নদী থাকে, সেটার সীমা এবং আকাশের সীমা, এতটুকু নিয়ে একটি ভূখণ্ড গঠিত হয়। ভূখণ্ড মানে শুধুমাত্র ভূসীমা নয়, এক রাষ্ট্রের ধারণার ক্ষেত্রে ভূখণ্ড মানে ভূসীমা, আকাশ সীমা এবং নৌসীমা, 3 ধরনের সীমাই। যে বন্ধু বলছেন নাগরিক কাকে বলে, নাগরিকের ধারণা নিয়ে আমরা আলোচনা করব একটু পরে। নির্দিষ্ট ভূখণ্ডের বৈশিষ্ট্য কি? ভোলা কি নির্দিষ্ট ভূখণ্ড? হ্যাঁ বন্ধুরা, ভোলা একটি নির্দিষ্ট ভূখণ্ড, কিন্তু ভোলার জনগণ যদি এসে বলে যে ভোলা একটি রাষ্ট্র, তাহলে বন্ধুরা যেটা সমস্যা হবে সেটা হচ্ছে ভোলা সার্বভৌমত্ব নাই। ভোলা হয়তো সরকারও গঠন করতে পারবে, কিন্তু ভোলার যখন সার্বভৌমত্ব থাকবে না, তখন ভোলা একটা রাষ্ট্র হতে পারবে না। হ্যাঁ, ভোলা একটা নির্দিষ্ট ভূখণ্ড, যে কোনো নির্দিষ্ট চিহ্নিত একটা ভূস্থান, সেটা একটা নির্দিষ্ট ভূখণ্ড, কিন্তু এই 4টা যখন একসাথে হবে তখনই শুধুমাত্র রাষ্ট্র গঠন হতে পারবে। একজন বন্ধু প্রশ্ন করছে আইন কি? আইন আমরা পরবর্তী পাঠে করব। নাগরিকদের আলোচনা আমরা পরবর্তী পাঠে করব। আমরা ইতিমধ্যে জনগণ নিয়ে আলোচনা করেছি, এবং সব জনগণই কি নাগরিক কিনা সেটি নিয়ে আমরা পরবর্তী পাঠে আলোচনা করব। সবশেষে বন্ধুরা আমি যেটা বলছিলাম, তোমাদের বইয়ের 87 নাম্বার পৃষ্ঠায় 3টা ধারণা ছিল। অ্যারিস্টটল বলেছিলেন যে স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। তো বন্ধুরা আমরা এই লাইনটি সবাই দাগিয়ে ফেলবো। অ্যারিস্টটলের যে সংজ্ঞাটি রয়েছে, তোমাদের ক নাম্বার প্রশ্নে অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নে প্রায়ই আসতে পারে যে রাষ্ট্র সম্পর্কে অ্যারিস্টটলের সংজ্ঞা কি। এবং আরো যে দুটি প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে রাষ্ট্র সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানী M.R. ম্যাকগাইভারের যে সংজ্ঞাটি রয়েছে সেটি, অর্থাৎ রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত, এই যে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত। আইন কি আমরা পরে জানবো বন্ধুরা। আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে, যেটা আমরা সার্বভৌমত্ব হিসেবে চিহ্নিত করেছি। এবং বন্ধুরা যা একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী সকল জনগণ বা অধিবাসীদের উপর বলবৎ হয়। এটা হচ্ছে বন্ধুরা সমাজবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী R.M. ম্যাকগাইভারের মতে। এই সংজ্ঞাটি আমরা দাগিয়ে ফেলবো। এবং সর্বশেষ যে সংজ্ঞাটি রয়েছে বন্ধুরা, সেটা হচ্ছে অধ্যাপক গার্নারের, যেটি রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট সংজ্ঞা, যেটার উপরে ভিত্তি করে আমি রাষ্ট্রের এই যে 4টি উপাদান রয়েছে সেই 4টি উপাদানের কথা বলেছি। সেটি হচ্ছে বন্ধুরা, রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ, বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত জনসমাজ যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে। এই আলোচনাটি আমি করেছি বন্ধুরা, যে আমি অন্য জায়গা থেকে বললে হবে না যে আমি ওই রাষ্ট্রের জনগণ এবং ওই রাষ্ট্রটি আমার। এবং বন্ধুরা যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত, কারণ আমার সার্বভৌমত্ব আছে। এবং সবশেষে বন্ধুরা যার একটি সুসংগত সরকার আছে, যেই সরকারের প্রতি জনগণ অনুগত থাকতে হবে, অর্থাৎ জনগণ রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয়ে সেই সরকারের প্রতি অনুগত থাকতে হবে। যদি সরকার থাকে কিন্তু জনগণ তার প্রতি অনুগত না হয়, তাহলে সেই রাষ্ট্রটি চলতে পারে না। যেমন আমরা ইতিহাসে অনেকবারই দেখেছি যে সরকারের প্রতি জনগণের অনাস্থা থেকে রাষ্ট্রের পরিবর্তন হয়েছে, সেই রাষ্ট্র বাদ দিয়ে অন্য একটি রাষ্ট্র গঠিত হয়েছে। যেমন বন্ধুরা আমরা যদি আমাদের ইতিহাসের দিকে তাকাই, আমরা বাঙালিরা বা আমরা বাংলাদেশিরা, আমরা আমাদের পাকিস্তানি শাসকদের কর্তৃত্বের নিচে কখনোই থাকতে চাইনি। তারা আমাদেরকে শোষণ করতো এবং তারা সবসময় আমাদের অধিকার লুণ্ঠন করত। যার কারণে বন্ধুরা আমাদের মানুষ আমরা 9 মাস মুক্তিযুদ্ধ করে আমরা আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠন করেছিলাম এবং পেয়েছিলাম আমাদের পতাকা। সুতরাং বন্ধুরা আমরা রাষ্ট্রের যে 4টি উপাদান সম্পর্কে জানলাম। আরো একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে এই পেজটিতে বন্ধুরা 87 নম্বর পৃষ্ঠার উপরের দিকে দেখো, লেখা রয়েছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে সার্বজনীন কল্যাণ সাধনকারী এবং মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য বলে ব্যাখ্যা করেছেন। একটু বন্ধুরা একটু দুঃখিত, সময় চেয়ে নিচ্ছি। কোন একজন বন্ধু বলছে এটা ক্লাস 6 এর ক্লাস কিনা। না বন্ধু, এটা এসএসসি এর ক্লাস এবং এটা এসএসসি 6ষ্ঠ অধ্যায়। আপনার যদি কোনো ছোট ভাই বোন থেকে থাকে কিংবা আপনার যদি কোনো বন্ধু থেকে থাকে যে ক্লাস 9ম 10ম শ্রেণীতে পড়ে, তাহলে অবশ্যই তাকে মেনশন দিবেন এবং এই ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন।
এবং বন্ধুরা যে এমসিকিউটির কথা আমি বলছিলাম যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা সার্বজনীন কল্যাণ সাধনকারী এবং মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রকে ব্যাখ্যা করেছেন। এই প্রশ্নটি যেভাবে এমসিকিউ আসে বন্ধুরা, যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে কিভাবে ব্যাখ্যা করেছেন, এক নম্বর অপশনে থাকবে বন্ধুরা সার্বজনীন কল্যাণ সাধনকারী, 2 নম্বর অপশনে থাকে হয়তো মানুষের স্বাধীনতা ও বিকাশের জন্য স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য, 3 নম্বর হয়তো অন্য কোনো অপশন থাকে। তারপর বলবে বন্ধুরা ক 1 ও 2, 2 ও 3, 1 2 3 এরকম। বন্ধুরা আমরা কোন দুটি দাগাবো? আমরা দাগাবো সার্বজনীন কল্যাণ সাধনকারী এবং মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য, এই দুটি অপশন যেখানে থাকবে 1 2 অথবা 2 3 সেই দুটি অপশন দাগাবো। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এই চ্যাপ্টারটির জন্য। এখন বন্ধুরা আমরা জানলাম যে রাষ্ট্র জিনিসটা কি বা কাদেরকে নিয়ে রাষ্ট্র গঠিত হয়। কারণ আমাদের যেটা জানতে ইচ্ছা করছে রাষ্ট্র গঠন করে তার রাষ্ট্র করবেটা কি। আমরা রাষ্ট্র গঠন করলাম, তারপর সেই রাষ্ট্র কি কি করতে পারে আমরা এখন সেটাই জানার চেষ্টা করব বন্ধুরা। রাষ্ট্রের কার্যাবলীগুলো কি কি। আমাদের সাথে আরো অনেক বন্ধু জয়েন করেছে। আমাদের সাথে একজন বন্ধু তার নাম নিতে বলছেন, শারাফ আহমেদ, তোমাকে স্বাগতম। অন্য যারা বন্ধুরা মাত্র জয়েন করলে তোমরা কোথা থেকে জয়েন করেছো আমাদের সাথে এই বিষয়টি জানিয়ে দিতে পারো কমেন্টে। এবং যে সকল বন্ধু বান্ধব এসএসসি পাস করে ফেলেছেন কিন্তু তারপরও কমেন্ট করছেন, আশা করব তাদের ছোট ভাই বোনদেরকে কমেন্টে মেনশন দিয়ে এই ভিডিওটি দেখার অনুরোধ করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। একজন প্রশ্ন করেছে ভাইয়া জনগণ ও নাগরিক কি এক না? বন্ধু, জনগণ ও নাগরিক এক সবসময় এক না। আমরা জনগণের ধারণাটি ইতিমধ্যে কথা বলে ফেলেছি। জনগণ কি? জনগণ হচ্ছে একটি ভূখণ্ডের মধ্যে বসবাসকারী সংঘবদ্ধ, রাজনৈতিকভাবে সংঘবদ্ধ কিছু মানুষ, তাদেরকে আমরা জনগণ বলবো। জনগণ কি নাগরিক কিনা সেটি বন্ধুরা আমরা পরবর্তী পাঠের একটু পরে জানতে পারবো। এবং বন্ধুরা হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর হচ্ছে না, জনগণ সবসময় নাগরিক না। নাগরিক হতে হলে কিছু কিছু গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে বা কিছু গুরুত্বপূর্ণ দিক ফিল আপ করার পরেই সে নাগরিক হতে পারবে, সে জনগণ বলতে পারবে আমি একজন নাগরিক। তাই বন্ধুরা জনগণ ও নাগরিক এক না। যদি তোমাদের পরীক্ষার প্রশ্ন আসে জনগণ ও নাগরিক কি এক কিনা, তাহলে উত্তরটি হচ্ছে জনগণ ও নাগরিক এক না। এক বন্ধু জানতে চাচ্ছে আমি কোথায় পড়াশোনা করি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি অর্থনীতি বিভাগে। এখন বন্ধুরা যে জিনিসটা আমরা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে রাষ্ট্রের কার্যাবলী। রাষ্ট্রের কার্যাবলী বন্ধুরা দুই রকম। প্রথম কার্যাবলী যেটা সেটা হচ্ছে অপরিহার্য বা মুখ্য কার্যাবলী। কিছু কিছু কাজ প্রত্যেকটি রাষ্ট্রের, পৃথিবীর যতগুলো রাষ্ট্র রয়েছে প্রত্যেকটি রাষ্ট্রের করতে হয়, যে কাজগুলোকে আমরা বলি রাষ্ট্রের অপরিহার্য বা মুখ্য কাজ। সেই কাজগুলো কি কি বন্ধুরা? প্রথম কাজ কি বন্ধুরা? সেটা হচ্ছে নিরাপত্তা নিশ্চিত। আমরা ইতিমধ্যে বলেছি যে রাষ্ট্র হতে হলে আমার একটি ভূখণ্ড রয়েছে, সেই ভূখণ্ডের জনগণ রয়েছে, সার্বভৌমত্বকে নিয়ন্ত্রণ করার জন্য একটি সরকার রয়েছে এবং সর্বশেষে আমার কি সার্বভৌমত্ব ক্ষমতা রয়েছে, সার্বভৌম ক্ষমতা রয়েছে, যেই ক্ষমতার মাধ্যমে আমি বলতে পারবো আমি একটি রাষ্ট্র। তাহলে বন্ধুরা যখন আমরা সকল জনগণ একত্র হব তখন নিশ্চয়ই আমাদের বাহিরের দেশ থেকে কিংবা নিজের দেশের ভিতরেও বাইরের দেশের সাথে নিরাপত্তা, নিজের দেশের ভিতরে নিরাপত্তা এগুলো নিশ্চিত করার প্রয়োজন হয় এবং এই নিরাপত্তা নিশ্চিতের কাজটা রাষ্ট্র করে। এটা রাষ্ট্রের একটি অপরিহার্য কার্যাবলী যে আমি অন্য দেশের থেকে নিরাপদ কিনা কিংবা আমার দেশের ভিতরে প্রত্যেকটি নাগরিক নিরাপদ কিনা এই নিরাপত্তা নিশ্চয়ের কাজটি রাষ্ট্রের একটি অপরিহার্য কার্যাবলী। এবং বন্ধুরা এই কারণে প্রত্যেকটি রাষ্ট্রের শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী রয়েছে। প্রতিরক্ষা বাহিনী রাখার চেষ্টা করে প্রত্যেকটি রাষ্ট্রের রয়েছে এটি বললে অবশ্য ভুল হবে। প্রত্যেকটি রাষ্ট্র একটি শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী রাখার চেষ্টা করে এবং আমরা আমাদের বাংলাদেশের আর্মি দেখেছি, নেভি দেখেছি, এয়ারফোর্স দেখেছি। প্রত্যেকটি দেশে যাদের বেশিরভাগ দেশেরই পৃথিবীর আর্মি, নেভি, এয়ারফোর্স থাকে এবং তারা নিজেদের দেশের বাইরের দেশের সাথে প্রতিরক্ষা নিশ্চিত করে। এবং বন্ধুরা দেশের ভেতরে প্রতিরক্ষা, আভ্যন্তরীণ প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য রয়েছে পুলিশ, আনসার এবং বিভিন্ন ধরনের সদস্য, বিভিন্ন ধরনের বাহিনীর সদস্যরা যারা বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। এরপর বন্ধুরা তারা তাদের দেশ রক্ষায় এবং দেশের নিরাপত্তা রাখায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর বন্ধুরা দুই নম্বর বিষয়টি হচ্ছে আন্তর্জাতিক পরিচিতি। আমি যদি একটি রাষ্ট্র হই
কিন্তু আমার আন্তর্জাতিক পরিচিতি না থাকে, বাইরের অন্য রাষ্ট্রগুলো যদি আমাকে সহায়তা না করে, অন্য রাষ্ট্রগুলি যদি আমার কথা না শোনে, কিংবা আমি কোনো বিপদে পড়লে সাহায্য না করে, বা অন্য রাষ্ট্রের বিপদে আমি না এগিয়ে যাই, তাহলে সেই রাষ্ট্র কার্যকরী হয় না। কেন কার্যকরী হয় না বন্ধুরা? কারণ হচ্ছে সেই রাষ্ট্র যখন প্রত্যেকটি রাষ্ট্র নিজের উপর নির্ভরশীল থেকে যদি চলার চেষ্টা করে, তখন বন্ধুরা বাণিজ্য, অর্থনীতি, এই বিষয়গুলো অনেক বড় হুমকির সম্মুখীন হয়। এবং বন্ধুরা তখন যেটা হয়, দেশের জনগণের জীবনযাত্রার মান অনেক নিম্ন হয়ে পড়ে, যদি কোনো রাষ্ট্রের আন্তর্জাতিক পরিস্থিতি অনেক খারাপ থাকে, বা আন্তর্জাতিক কূটনৈতিক কার্যাবলীগুলো সে সঠিকভাবে পরিচালনা না করতে পারে। সুতরাং আন্তর্জাতিক পরিচিতি বা আন্তর্জাতিক কূটনৈতিক কার্যাবলী পরিচালনা, কূটনৈতিক শব্দটির অর্থ হচ্ছে বন্ধুরা, এই যে আন্তর্জাতিক পরিমণ্ডলের যে কাজগুলো রয়েছে সেটাকে আমি কূটনৈতিক হিসেবে বলছি বন্ধুরা। এক বন্ধু বলছে এই চ্যাপ্টারটা খুব ইজি, খুব ভালো লেখা যায় এটা থেকে। হ্যাঁ বন্ধু, এই চ্যাপ্টারটা খুবই ইজি, আমরা সবাই এই চ্যাপ্টারটা ভালো করে পড়বো। এবং এরপর এই চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন আসে এসএসসি পরীক্ষায় বা আমাদের সামনে যে পরীক্ষা রয়েছে, আমরা অবশ্যই সেই প্রশ্নটি অ্যান্সার করার চেষ্টা করবো, কারণ এই চ্যাপ্টারটিতে সরাসরি সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া যায়, খুব একটা ঘোরানো পেঁচানোর সুযোগ নেই, যে কারণে বন্ধুরা নাম্বার খুব সহজে আসতে পারে। যে কারণে বন্ধুরা আমরা চেষ্টা করবো এই চ্যাপ্টারটা থেকে একটা প্রশ্ন অবশ্যই অ্যান্সার করার। আমরা যেটা বলছিলাম রাষ্ট্রের আন্তর্জাতিক পরিচিতি নিয়ে কথা, অর্থাৎ বন্ধুরা বিভিন্ন চুক্তি সম্পাদন, তারপর বন্ধুরা যা রয়েছে কোর্ট, আন্তর্জাতিক কোর্ট গঠন, তারপর হচ্ছে বন্ধুরা রাষ্ট্রের কূটনৈতিক যে কার্যাবলীগুলো রয়েছে, এই সকল চুক্তি বা কূটনৈতিক কাজ বা অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক। যেমন বন্ধুরা আমাদের, তোমরা হয়তো অনেকেই জেনে যাবে, এই যে করোনা ভাইরাসের কারণে যে আমাদের যে দেশে একটি বড় হুমকির সম্মুখীন হয়েছে, আমাদেরকে চীন, যেখান থেকে করোনা ভাইরাসটি ছড়িয়েছে যেই দেশটি থেকে, সেই দেশটি আমাদেরকে আন্তর্জাতিক সহায়তার একটি আশ্বাস দিয়েছে। এবং বন্ধুরা এটা কিন্তু আমাদের কূটনৈতিক সফলতা, অর্থাৎ বা এটা চীনের জন্য একটা কূটনৈতিক সফলতা যে তারা তাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমাদেরকে সাহায্য করছে, বা আমাদের বাংলাদেশের জন্য আমাদের আন্তর্জাতিক পরিস্থিতি ভালো যে তারা আমাদেরকে সহায়তা করছে। এই বিষয়টিগুলো, এই কার্যগুলো সম্পাদন করা হচ্ছে একটি রাষ্ট্রের অবশ্য অর্থাৎ অপরিহার্য বা মুখ্য কার্যাবলী। এরপর বন্ধুরা যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আইন প্রণয়ন। প্রত্যেকটি জিনিস চলতে হলে বা প্রত্যেকটি রাষ্ট্র হতে চলে, তোমরা যারা ক্লাসে পড়ো, স্কুলে পড়াশোনা করো, বা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করো, সেই প্রতিষ্ঠানের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যে নিয়মগুলো সবার মেনে চলতে হয়। যেই কারণে স্কুলটি এত সুন্দরভাবে পরিচালিত হয়, বা মাদ্রাসাটি বা যেখানে পড়ছো সেটি এত সুন্দরভাবে পরিচালিত হয়। কেন পরিচালিত হয় বন্ধুরা? কারণ হয়তো আমাদের কোনো স্কুলের স্কুল ড্রেস রয়েছে, কোনো স্কুলের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, আমাদের এতটার ভিতর ঢুকতে হয়, বা এই কাজগুলো করা যায়, এই কাজগুলো করা যায় না। প্রত্যেকটি রাষ্ট্র, এতগুলো জনগণের একটু আগে ছবি দেখেছিলাম আমরা বন্ধুরা, একটা কোন রাষ্ট্রে 200 কোটি জনগণ, কোন রাষ্ট্রে 150 কোটি জনগণ, তাদেরকে পরিচালনা করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম প্রয়োজন। যেই নিয়মের ভেতরে থেকে প্রত্যেকটি মানুষ চলবে, সেই নিয়মের বাইরে যদি কেউ যায়, মানে নিয়ম এজন্যই তো প্রতিষ্ঠা করা হয় যাতে কারো খারাপ না হয়। তো সুতরাং যদি নিয়মের বাইরে কেউ যায় তাকে নিশ্চয়ই শাস্তির বিধান করতে হবে। অর্থাৎ আইন প্রণয়ন এবং শাসন ব্যবস্থার পরিচালনা, এই কাজটি হচ্ছে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং রাষ্ট্রের একটি মুখ্য কার্যাবলী। অর্থাৎ আমার ভূখণ্ডের মধ্যে বসবাসকারী নাগরিকদের জন্য আইন প্রণয়ন, আইনসভা বা পার্লামেন্ট, আমাদের পার্লামেন্টের নাম বন্ধুরা জাতীয় সংসদ, আইনসভা বা পার্লামেন্টের প্রতিষ্ঠা, বিভিন্ন কোর্ট, জুডিশিয়াল কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, এগুলোর প্রতিষ্ঠা, বিচার করা, সে আইনের আওতায় যারা আইনের বিরুদ্ধে যায়, আইনের বাইরের কাজগুলো করে, তাদেরকে বিচারের আওতায় আনা, এই কাজগুলো বন্ধুরা একটি রাষ্ট্রের মুখ্য কার্যাবলী। এরপর যে বিষয়টি বন্ধু রয়েছে সেটা হচ্ছে প্রশাসনিক কাজ। আমরা হয়তো জাতীয় সচিবালয়ের নাম শুনেছি, আমরা হয়তো অনেকে গিয়েছি জাতীয় সচিবালয়ে। এটি হচ্ছে বন্ধুরা আমাদের প্রশাসনিক কার্যালয়, আমাদের সরকারের, যেখান থেকে আমাদের সকল প্রশাসনিক কার্যগুলো সম্পাদিত হয়। যেমন বন্ধুরা আমরা হয়তো দেখেছি যে দেশের আভ্যন্তরীণ যে কাজগুলো আসে সেই সিদ্ধান্তগুলো কারা দেয় বন্ধুরা? সেই সিদ্ধান্তগুলো দেয় সচিবরা, বা দেশের আমাদের সরকারি কর্ম কমিশন আছে, সেখানে বন্ধুরা যারা কাজ করছেন তারা দেশের সিদ্ধান্তগুলো, অর্থাৎ এই যে বন্ধুরা ধরুন করোনা ভাইরাসের সময় যে আমাদের সকল স্কুল কলেজগুলো যে বন্ধ হবে, স্কুল কলেজের বন্ধের সিদ্ধান্তটি কিন্তু আমাদেরকে সরকারই দিয়েছে। এটা সরকারের একটা প্রশাসনিক কাজ। এরকম সরকারের অফিসিয়াল যে কাজগুলো রয়েছে, যেমন কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ, তাদের
বন্টন, তাদের কাজ তদারক এবং সর্বশেষ যেটা বললাম পরিচালনা করা, অর্থাৎ এরকম যে সিদ্ধান্তগুলো দেয়া, সিদ্ধান্তগুলোর মাধ্যমে একটি দেশকে সামগ্রিকভাবে পরিচালনা করা এবং যারা এই সিদ্ধান্তগুলো দেয় তাদেরকে তদারক করা, তাদেরকে নিয়োগ করা, এই কাজগুলো হচ্ছে সরকারের প্রশাসনিক কাজ। এই কাজগুলো না করলে একটি রাষ্ট্র পরিচালিত হতে পারে না। তাহলে এটি হচ্ছে রাষ্ট্রের একটি মুখ্য কার্যাবলী। এবং সর্বশেষ যে মুখ্য কার্যাবলী হচ্ছে সেটা বন্ধুরা অর্থ ও সম্পদের সুস্থ ব্যবস্থাপনা। বন্ধুরা অর্থ সম্পদ ব্যবস্থাপনা ব্যাপারটা কি বন্ধুরা? আমাদের প্রত্যেকটি রাষ্ট্রের সম্পদ রয়েছে, যেমন আমাদের বাংলাদেশ রাষ্ট্রের অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে এবং এর বাইরেও অনেক সম্পদ রয়েছে এবং আমাদের অর্থনৈতিক বিভিন্ন কার্যাবলী রয়েছে। আমরা সরকারকে কর দেই, সরকারের কাছেও বিপুল পরিমাণ অর্থের মজুদ রয়েছে আমাদের দেশের মানুষের কাজে নিয়োজিত করার জন্য এবং আমাদের দেশের বিভিন্ন আভ্যন্তরীণ সম্পদ রয়েছে। এই সম্পদগুলো সঠিকভাবে পরিচালনা, যেমন আমাদের তেল, গ্যাস কিংবা আমাদের বিদ্যুৎ কোথা থেকে আসবে, এই যে কাজগুলো, সেই কাজগুলো করে সরকারের, সম্পদ ব্যবস্থাপনার কাজগুলো করে সরকার। আমাদের বনগুলো কিভাবে পরিচালিত হবে, আমাদের এত বড় বঙ্গোপসাগর রয়েছে, বঙ্গোপসাগরের কিভাবে সেটাকে পরিচালনা করবো বা সেটা দিয়ে কি করা যায়, এই সম্পদ ব্যবস্থাপনার কাজটি করে সরকার। এবং সবশেষে বন্ধুরা আমাদের দেশের মানুষের চলতে বা প্রত্যেকটি দেশের, বিশ্বের প্রতিটি দেশের মানুষের চলতে অর্থ প্রয়োজন। এই অর্থ ব্যবস্থা, একটি সক্রিয় অর্থ ব্যবস্থা গড়ে তোলা একটি দেশের জন্য, সেই কাজটি করে থাকে সেই দেশের সরকার। অর্থাৎ বন্ধুরা আমি যে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি ইতিমধ্যে বলেছি যে খাজনা, কর নির্ধারণ, এই করের টাকাই তো বন্ধুরা আমাদের দেশের উন্নয়নমূলক কাজগুলো হয়। যেমন বন্ধুরা আমাদের রাস্তাঘাট নির্মাণ হয়, আমাদের দেশের বিভিন্ন অন্য যে উন্নয়নমূলক কাজগুলো আছে, আমাদের জন্য পার্ক গঠন করা হয়, মাঠ গঠন করা হয়, বিদ্যালয় গঠিত করে তোলা হয়। এই জিনিসগুলো আসে বন্ধুরা কোথা থেকে? সেই সরকারের আমাদের কাছ থেকে যে অর্থ তুলে নিতে পারে বন্ধুরা, আমরা যে কর দেই তার মাধ্যমে। এবং এই অর্থনৈতিক যে ব্যবস্থায় সম্পূর্ণ ব্যবস্থাটাই গড়ে তোলা। যেমন আমাদের কাছে যে টাকা আসে বন্ধুরা, টাকাটা কোথা থেকে আসে? এই টাকার যেই বন্ধুরা সাপ্লাইটা হয় সেটা কিন্তু আমাদেরকে সরকারই দিয়ে থাকে। এবং সবশেষে এই টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার, অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ড এবং যে সম্পদগুলোর কথা আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি, সেই সকল সম্পদের এই সম্পূর্ণ বন্টন করে থাকে সরকার এবং এটি সরকারের একটি অপরিহার্য বা মুখ্য কার্যাবলী। এখানে আমরা 5টি কাজের কথা জানলাম বন্ধুরা। এই 5টি কাজ হচ্ছে সরকারের অপরিহার্য কাজ। এখন বন্ধুরা তাহলে আমি ইতিমধ্যেই বললাম যে রাস্তাঘাট নির্মাণের কথা বললাম, মাঠ নির্মাণের কথা বললাম, বিদ্যালয় নির্মাণের কথা বললাম, এরকম আরো অনেক কাজের কথা বললাম। যে কাজগুলো এই কাজগুলোর উপর নির্ভর করে, সেই কাজগুলো কি বন্ধুরা? সেই কাজগুলো হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য নয় বন্ধুরা, সেই কাজগুলো হচ্ছে রাষ্ট্রের ঐচ্ছিক কাজ, আর এই কাজগুলো হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য কাজ। এখন দেখি বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এখন পর্যন্ত যা করেছি তার মধ্যে, তাহলে এখনই আমাকে জানিয়ে দাও। এক বন্ধু জানতে চাচ্ছে জনগণ কি করোনা থেকে সুরক্ষিত কিনা। বন্ধুরা আমি ইতিমধ্যে 2বার উল্লেখ করেছি, আরো একবার উল্লেখ করছি, আমরা কিন্তু সবাই বাসায় থাকার চেষ্টা করব। আমরা 10 মিনিট স্কুল থেকে চেষ্টা করছি যাতে প্রত্যেক শিক্ষার্থীকে বাসা, যে শিক্ষাটা আমরা স্কুল থেকে পেতাম, এখন আমাদের স্কুল কলেজ বন্ধ থাকার কারণে আমরা যে পড়াশোনাটা করতে পারছি না, সেই পড়াশোনাটা যাতে আমরা বাসায় থেকে করতে পারি। এই কারণে কিন্তু বন্ধুরা প্রত্যেক ইনস্ট্রাক্টরের কাছে এরকম বোর্ড পৌঁছে গেছে এবং সেটা বন্ধুরা অন্যান্য প্রয়োজনীয় যে বিষয়াবলী সেগুলো পৌঁছে গেছে। আমরা প্রত্যেকদিন ক্লাস নেওয়ার চেষ্টা করছি এবং বন্ধুরা আমরা চেষ্টা করব করোনা ভাইরাস নিয়ে সামনে আলোচনা করার। এবং তার মধ্যে আমাদের সবার যেটা করণীয়, আমরা সবাই বাসায় থাকবো, নিজের হাত একটু পর পর পরিষ্কার করবো, যদি ময়লা লেগে থাকে বা অপরিষ্কার কিছু হয়ে থাকে, অন্য কেউ যদি আমাদের বাসায় আসে তাকে হাত পরিষ্কার করে পা পরিষ্কার করে বাসায় ঢুকতে বলবো। এবং সবশেষে নিজে নিরাপদ থাকবো, উন্নত নিরাপদ রাখবো। তো বন্ধুরা আমরা ইতিমধ্যে রাষ্ট্রের ধারণা সম্পর্কে জেনেছি এবং রাষ্ট্রের যে মুখ্য কার্যাবলীগুলো, সেই মুখ্য কার্যাবলীগুলো সম্পর্কে জেনেছি। তো বন্ধুরা আমরা রাষ্ট্রের যে ঐচ্ছিক কার্যাবলীগুলো সম্পর্কে আমরা বলেছি কিছু, কিন্তু ঐচ্ছিক কার্যাবলীগুলো সম্পর্কে আলোচনা করতে পারিনি। আমরা পরবর্তী পাঠে নেক্সট যে ক্লাসটা আমরা নিব, সেই ক্লাসটাতে আমরা রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলী এবং বন্ধুরা যে ঐচ্ছিক কার্যাবলী পাশাপাশি নাগরিকের যে ধারণা, যেটা নিয়ে ইতিমধ্যে অনেকগুলো বন্ধু প্রশ্ন করেছে, নাগরিকের ধারণা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই বন্ধুরা, পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সেফ থাকবেন। আজকে সন্ধ্যা 7টায় আমার জিএসসির আরো একটি ক্লাস রয়েছে, জিএসসির ম্যাথ। তো এখন আরেকজন ইনস্ট্রাক্টর লাইভে আসবেন, আমরা চেষ্টা করব লাইভগুলো দেখার। এবং আপনাদের যদি জিএসসির কোনো ছোট ভাই বোন বা কোনো বন্ধু বান্ধব থেকে থাকে তাহলে তাদেরকে মেনশন করে দেবেন। সন্ধ্যা 7:30টার দিকে আমাদের গণিতের আরো একটি ক্লাস আছে, এখন আরেকজন ইনস্ট্রাক্টর লাইভে আসবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো এক লাইভ ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।